খবরের শুরুতেই শিরোনাম। সোমেই লাখো লাখো মহিলা পাবেন অন্নপূর্ণা যোজনার কর করে ৩,০০০। তার আগে জানুন কেন বাতিল হতে পারে আপনার আবেদন। দমদমে হাড়হিম ঘটনা, বাড়িতে ঢুকেই শিউরে উঠলেন লোকজন। কলকাতা থেকে তথ্য পাচার হতো নেপালে বাংলাদেশে, ধৃত রানার নোটবুক ঘেটে উদ্ধার আরো ৬ পাক সঙ্গীর নাম। নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৈরি সিট ভেঙে দেওয়ার আবেদন সিবিআই এর। রাজ্যে সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় খবর, শীঘ্রই হাজার হাজার শূন্য পদে মেগা নিয়োগ, বড় ঘোষণা শুভেন্দুর। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। প্রকল্পের আবেদন যাচাই পর্বে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে বলে জানা গেছে। ফলে আবেদন করে স্ট্যাটাসে রিজেক্ট দেখলে কেন আবেদন বাতিল হলো তা জানা অত্যন্ত জরুরি। বিভিন্ন যোগ্যতা সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে নথি বা ব্যাংকের তথ্যের ভুল, একাধিক কারণে আবেদন বাতিল হতে পারে। উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আগের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার যোজনা চালু করা হয়। ১ জুন ২০২৬ থেকে প্রকল্পটি চালু হয়েছে। এই প্রকল্পে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দেওয়ার কথা। প্রকল্পের প্রথম দফায় টাকা ৩রা জুন ২০২৬-এ ২৮ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এরপর ১ জুলাই আরও বড় দফায় প্রায় ১.৩ কোটি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছায় বলে জানা গেছে। তবে যাচাই প্রক্রিয়ায় বহু আবেদন আটকে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলা হতে হবে, তার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি আবেদনকারীর আয়করদাতা হতে চলবে না। যে পরিমাণে আবেদনকারীর সদস্য, সেই পরিবারের কোনো সদস্য নিয়মিত সরকারি চাকরি করলে বা সরকারি পেনশন পেলে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও আবেদনকারীর নিজের নামে একটি সক্রিয় সিঙ্গেল হোল্ডার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা প্রয়োজন। আগে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়া মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত করার কথা থাকলেও যাচাইয়ের সময় বিভিন্ন কারণে অনেক আবেদন আটকে গেছে। ভয়ঙ্কর ঘটনা, কম্বলে জড়ানো অবস্থায় মৃতদেহ উদ্ধার হলো মহিলার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগর এলাকায়। জানা যাচ্ছে, দেহটি উদ্ধার হয়েছে মহিলার বাড়ি থেকে। রক্তাক্ত সেটি কম্বল দিয়ে জড়ানো ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমদম থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ২ বছর ধরে ওই মহিলা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগরে। মৃতের নাম জয়া প্রামাণিক। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে একজন ব্যক্তির প্রায় যাতায়াত ছিল। এলাকার বাসিন্দারা তার আবার শারীরিক বৈশিষ্ট্য দিয়েছেন। তাদের বক্তব্য, ওই ব্যক্তির লম্বা সুঠাম দেহের অধিকারী, প্রায় যাতায়াত ছিল তাদের। বেদিয়াপাড়ার ঝিল কলোনিতে থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, মহিলার একটি ৩ বছরের পুত্র সন্তান রয়েছে। কর্মসূত্রে একাধিক জায়গায় যেতেন, সেই কারণে শ্যামবাজারে মহিলার বাপের বাড়িতে থাকতো সেই নাবালক। পরে রাতে কাজ থেকে ফেরার পথে জয়া ছেলেকে নিয়ে যান, কিন্তু গতকাল ফোন করে জয়া প্রামাণিককে না পাওয়ায় তারা এসে দেখেন জয়ার নিথর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে রয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর যায় দমদম থানায় পুলিশের। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে দমদম থানার পুলিশ। এলাকাবাসীর দাবি, মহিলার পরকীয়া ছিল, তবে কি তার জন্যই খুন, তদন্ত করে দেখছে পুলিশ। ধৃত আইএসআই এজেন্ট রানা রাউফ খালিদের ডায়েরি ও নোটবুক ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল এসটিএফ এর গোয়েন্দারা। সঙ্গীদের পরিচয় গোপন রাখতে মোবাইল ভেঙে ঘুরিয়ে দিয়েছিল সে, তবুও শেষ রক্ষা হলো না। রানার নোটবুক থেকে উঠে এসেছে আরও অন্তত ৬ জন আন্তর্জাতিক পাক এজেন্টের নাম। এর মধ্যে ৫ জন নেপালের এবং ১ জন বাংলাদেশের। সম্প্রতি হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানি চর রানা রউফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলম। তাকে সাহায্য করার অপরাধে তপসিয়া থেকে গ্রেপ্তার করা হয় তার সঙ্গী মোহাম্মদ ইজাজকেও। প্রাথমিক তদন্তে জানা গেছে, কলকাতার পূর্ব দিকের আরও ২ বাসিন্দা এই চরবৃত্তিতে রানাকে সাহায্য করত। কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন সেনা ছাউনি, সীমান্ত এলাকার বিএসএফ ক্যাম্প, গুরুত্বপূর্ণ রেল স্টেশন, রেলপথ ও মানচিত্রের মতো সংবেদনশীল ছবি ও ভিডিও অ্যাপের মাধ্যমে নেপালে থাকা ৫ চরের কাছে পাঠাতো রানা।
প্রমাণ লোপাটের জন্য নেপালে নিজের ব্যবহৃত মোবাইলটি ভেঙে ফেলেছিল রানা, তবে সঙ্গে থাকা দুটি সিম কার্ড সে নষ্ট করতে পারেনি, যা এখন গোয়েন্দাদের হাতে। নোটবুক উদ্ধার হতেই ফাঁস হয় নেপালের 5 এজেন্ট কাশিফ, হানিফ চৌধুরী, সোহেল জেডি ও হারুন সফদারের নাম। এছাড়া বাংলাদেশে থাকা আরও এক আইএসআই এজেন্ট পাফিলের নামও পাওয়া গেছে। তদন্তে জানা গেছে, কাঠমান্ডুতে গোপন বৈঠকের পর বনগাঁ হয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার ছক ছিল রানার। সেখানে যশোর পাফিল তার জন্য একটি নতুন মোবাইল নিয়ে অপেক্ষা করছিল। বাংলাদেশে গিয়ে ওই মোবাইলে পুরনো সিম ভরে পুনরায় নেপাল ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা ছিল তার। আটক করার সময় নিজেকে বাঁচতে তফসিয়ার বাসিন্দা ওয়াহাব আলম পরিচয়ে আধার ও ভোটার কার্ড দেখায় রানা, কিন্তু এনআরসি এবং পরিচয়পত্র সংক্রান্ত প্রশ্নের জবাবে চরম অসঙ্গতি দেখা দেওয়ায় ঘাবড়ে যায় সে। টানা জেরার মুখে অবশেষে নিজেকে পাকিস্তানি নাগরিক বলে স্বীকার করে নেয় ওই চর। রানার কাছ থেকে মাত্র 350 টাকা উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক স্তরে ছড়ানো ওই চর চক্রের তথ্য ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের মাধ্যমে নেপাল ও বাংলাদেশ সরকারকেও জানানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী এবং পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের প্রক্রিয়া কতদূর এগিয়েছে আপডেট দিয়ে কলকাতা হাইকোর্টে বিশেষ আর্জি জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার আদালতে সিবিআই এর আইনজীবী জানান, নিয়োগ সংক্রান্ত অধিকাংশ মামলার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, ফলে বিশেষ তদন্তকারী দল বা সিটের আর কোনো প্রয়োজন নেই। সিবিআই এর আবেদন দুর্নীতি দমন শাখা যেন বাকি কাজটুকু পরিচালনা করে এবং তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গঠিত এই সিটকে এবার ভেঙে দেওয়া হয়। আদালত সূত্রে খবর, সিবিআই এর হাতে থাকা নিয়োগ সংক্রান্ত 4টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত শেষ করে ইতিমধ্যেই চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে। পাশাপাশি পৌরসভায় নিয়োগ দুর্নীতি তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে চার্জশিট পেশ করেছে সিবিআই। সিটের অধীনে থাকা আরও 3টি মামলার তদন্তে বর্তমানে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে, যার ফলে সেগুলির তদন্তে এখন গতি নেই। সিবিআই এর যুক্তি, অধিকাংশই মামলার ক্ষেত্রে চার্জশিট পেশ হয়ে যাওয়ার কারণে আলাদা করে সিট বহাল রাখার আর যৌক্তিকতা নেই। দুর্নীতি দমন শাখার সাধারণ পরিকাঠামো দিয়েই অবশিষ্ট তদন্ত প্রক্রিয়া শেষ করা সম্ভব। উল্লেখ্য, 2022 সালে নিয়োগ দুর্নীতির পরিধি এবং গভীরতা বিবেচনা করে সিবিআইকে একটি আলাদা সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উদ্দেশ্য ছিল দুর্নীতি রুখতে বিশেষ জোর দিয়ে দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা। সেই থেকে এই সিটি পুরো প্রক্রিয়া তদারকি করছিল। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে আরও এক কেন্দ্রীয় সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টর। গত মে মাসে এই মামলাতেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তাছাড়াও সম্প্রতি মদন মিত্র এবং তার পরিবারের সদস্যদেরও দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। সব মিলিয়ে সিবিআই আদালতে পরিষ্কার করে দিয়েছে যে নিয়োগ দুর্নীতির প্রাথমিক ও বড় অঙ্কের তদন্তের কাজ তারা সফলভাবে গুটিয়ে এনেছে। এখন দেখার, সিবিআই এর আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এই সিট ভেঙে দেওয়ার নির্দেশ দেয় কিনা। পশ্চিমবঙ্গে সরকারি চাকুরি প্রার্থীদের জন্য বড় খবর। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে 25,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। নতুন বিজেপি সরকারের আমলে এটাই প্রথম বড় নিয়োগ। চলতি আর্থিক বছরে 1 লক্ষ কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছে, সেই লক্ষ্য পূরণের পথে এই নিয়োগ প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। তবে নিয়োগ কতটা অবাধ, স্বচ্ছ, সময়সীমার মধ্যে সম্পূর্ণ করা যায়, সেটাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার ডব্লিউপিএসসি জানিয়েছে, রাজ্যের 54টি সরকারি দপ্তরে গ্রুপ এ, বি ও সি মিলিয়ে মোট 17,714টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে গ্রুপ এতে রয়েছে 2,490টি পদ। এই তালিকায় বিচার বিভাগ, ডব্লিউবিসিএস, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মতো গুরুত্বপূর্ণ পদ রয়েছে। গ্রুপ বিতে 2,848টি এবং গ্রুপ সিতে 12,376টি শূন্যপদ রয়েছে। ডব্লিউবিএসসি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এই নিয়োগের জন্য স্ক্রিনিং, প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার মতো বিভিন্ন ধাপে কাজ চলছে। প্রায় 12.65 লক্ষ চাকরি প্রার্থী এই পদগুলির জন্য আবেদন করেছেন। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ার সূচনা আগের সরকারের আমলেই হয়েছিল, তবে দীর্ঘদিন তা বিশেষ এভাবে এগোয়নি। নতুন সরকার স্বচ্ছতার সঙ্গে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে।
এর পাশাপাশি আরও 8,008টি শূন্য পদের নিয়োগের জন্য শীঘ্রই পদক্ষেপ করতে চলেছে ডব্লিউবিপিএসসি। এই পদগুলির জন্য খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ফলে সব মিলিয়ে রাজ্যে সরকারি চাকরির সুযোগ আরও বাড়তে চলেছে। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে এবার বিশেষ নজরদারি চালাচ্ছে ডব্লিউবিপিএসসি। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া বিতর্ক আন্দোলনের পর নতুন সরকারের কাছে সরকারি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা অন্যতম বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, কোনো রাজনৈতিক ব্যক্তি নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারবেন না।